মা, তুমি কি করে আমাকে বলছো একটা 15 বছর মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে আমি ওই বাচ্চাকে বিয়ে করতে পারবো না। চুপ করে জান, তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। হোক মায়াবী, আমি বিয়ে করবো না। বেশি কথা বলিস না জাহান, খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে। তোর বাবার বন্ধু নায়েদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের বাজে ছেলেরা মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস। তার উপর সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায়, পাগলামো করিস না ইজান। মায়ের কথা শুনে ইজান কিছুটা নত হলো। ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোনও আছে, ইজনিয়া শেখ ইনেন। আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। ইজান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইজানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজানের মা মনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধূপধাপ পা ফেলে রুম ত্যাগ করল। মনিরা বেগম হাসছেন, এ হাসির যেন তৃপ্তিময়। মনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবে হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘোরে কান্না করছে। ইজহানের বোন ইজনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়। এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটারই দোষা। বাবা হারা মেয়ে আমার, তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার মেয়েটা যেন ভালো থাকে, দেখে রেখো বাবা। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল, জি। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মের এক পাশে ইজহান এবং আরেক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইজহান আরেকবার ইজনিয়ার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইজনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্ততভাবে বলল, আপু, আমি একটু পানি খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢক ঢক করে পানি 1 বোতল খেয়ে ফেলল। পদ্মর পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবল, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো। কি সুন্দর চেহারা, গালে চাপদাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এইভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিস ফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো, মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইজহানের মা মনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। কী সব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইজহান এগুলো শেষ না করেই উপরে চলে গেল। এই বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়মকানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল। প্রায় 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও, আমি যাই, আমি প্রচুর ক্লান্ত। কথাটা বলে ইজনিয়া বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেলল। বেশ আকুতি করে বলল,
আপু, আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো। ইজনিয়া হেসে ফেলল পদ্মের কথা শুনে। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো। ইজনিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমোবে? শুনেই কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না। ইজনিয়া হেসে দিল কথাটি শুনে। সে তোমার বর, আছে বাংলায় যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমাকে ঘুমাতে হবে। পদ্ম বড়সড় একটা ঢোক গেল। ওনার সাথে ঘুমাতে হবে? ইজনিয়া কিছু বলতে যাবে তখনই ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। ইজনিয়ার পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার? কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়েছিস কেন? না, এই তো যাচ্ছি। বলেই ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান হালকা ধমকে সুরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজহানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল। ও পদ্ম। ইজহান মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? হ্যাঁ, ইজহানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইজহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি। তার উপর আবার ইজহানের এসব কথা। কান্না করছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মে চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজহান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিচ্ছু থাকবে না। একজন সিনিয়র ডাক্তার এই কাজ করেছে শুনলে হসপিটালে সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজহান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানায়া কল দিল। সেও ইজহানের মতো একজন সিনিয়র ডাক্তার। এত রাতে সানায়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহান। মেয়েটা প্রায় এই কাজ করে। ইজহান কলটা রিসিভ করলো। হ্যালো ইজাহার শেখ, কি অবস্থা আপনার? ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণটা জানতে পারি কি? আমি তো প্রায় এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইজহান ফোনটা কেটে দিল। ইদানিং সানায়া অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজহানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি, দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এইভাবে পরেছে। আবার শাড়ি কেন পরেছো? তোমাকে কি আমাদের বাসা থেকে আর অন্য কোনো ড্রেস দেয়নি? 3 পিস দেয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না, সেটা দেখেই মনে হচ্ছে। কেউ নিশ্চয়ই তোমাকে জোর করে পরিয়েছে। পদ্ম ইজহানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসলে কখনো পড়া হয়নি তো তাই। ইজহান মুখ ঘুরিয়ে ফেলল। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজহান লাইট অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেছে, যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনে চলে এলো। এই তো খাটের এই পাশে ইজহান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটা দোয়াই করতে লাগলো, ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইজহানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজহানের ঘুম ভাঙলে। প্রতিদিন ইজহান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার।
কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইজহানের দেখলো তার বুকের ওপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের ওপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজহান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল, তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইজহান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজহান চুপচাপ ডাইনিংয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিরা শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা দিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজহানের দিকে তাকাচ্ছেনও না। মুনিরা শেখ ইজহানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হাসপাতালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন তো যাই। দেখো না, আজ হঠাৎ জিজ্ঞেস করছে কেন? ইজহানের কথা মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হাসপাতালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নিইনি, আর কেউ জানেও না যে আমার বিয়ে হয়ে গেছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজহান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ইজহানের শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটাল যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলেও কাল সকালে ওখানে চলে যাব। ইজহানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবে না? ও ওখানে গিয়ে কী করবে? তার চেয়ে ভালো ওখানেই থাকুক, তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজহানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা।